আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমাদের আজকে যে ক্লাসটা নিব সেটা ইলাস্টিসিটির তিনটি যে ধ্রুবক আছে, পরিচিত ধ্রুবকগুলো ইয়াংস মডুলাস, রিজিডিটি মডুলাস এবং বাল্ক মডুলাস, অর্থাৎ ইয়াংয়ের গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং দৃঢ়তার গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা দেখব। চলো আমরা তাহলে শুরু করে দিই। আসলে তোমরা এইগুলো সম্বন্ধে জানো, ইয়াংস মডুলাস, রিজিডিটি মডুলাস, বাল্ক মডুলাস। তবু ছোট্ট করে একটু যদি বলি, যেমন ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি এটা যদি সংজ্ঞাকারে বলি, এটা প্রপার্টি, একটা জেনারেল প্রপার্টি ম্যাটারের, বস্তুর জেনারেল প্রপার্টি। বাহির থেকে যদি কোনো বল প্রয়োগ করা হয়, সেই প্রয়োগকৃত বল অপসারণ করলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে যায় অথবা ফিরে যাওয়ার চেষ্টা করে। এই ধর্মটা হলো স্থিতিস্থাপকতা। আর আমাদের যে রিলেশন তিনটা, এই যে ধরো ওয়াই এন এবং কে, ওয়াই এন এবং কে এর মধ্যে যে রিলেশনটা, আজকের পড়ার বিষয়টা আমাদের হচ্ছে 9/y ইজ ইকুয়াল টু 3/n প্লাস 1/k। এই মূলত আমরা এই সম্পর্কটাতেই আজকে আসব এবং এটাকে বলে ইন্টাররিলেশন অ্যামং থ্রি কনস্ট্যান্টস, থ্রি ইলাস্টিসিটি কনস্ট্যান্টস, ইন্টাররিলেশন। সেই জন্য আমরা একটু অল্প করে তোমাদেরকে বলবো যে ওয়াই এন এটা কি। ওয়াই ইয়াংস মডুলাস, যেটা ইয়াং এর গুণাঙ্ক, এটা একটা অনুপাত। এটা হলো কিসের অনুপাত? এটা বাংলায় লিখছি, দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতি। যদি বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তাহলে দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে ইয়াংয়ের গুণাঙ্ক বলে। এই সেম জিনিসটাই এইভাবেই আমরা বলতে পারি, এখানে এনটা কি? রিজিডিটি মডুলাস, রিজিডিটি মডুলাস, অর্থাৎ কৃন্তন পীড়ন বা শেয়ারিং স্ট্রেস, কৃন্তন বিকৃতি। শেয়ারিং স্ট্রেস বাই শেয়ারিং স্ট্রেইন, ইংরেজিটা লিখছি না। এরপরে আছে কে। কেটা হলো আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে বলে দৃঢ়তার গুণাঙ্ক। এটা হলো বাল্ক মডুলাস বা আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের গুণাঙ্ক। এই বাল্ক মডুলাস সমান সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। এই তিনটেই সম্পর্ক, কিন্তু এই সম্পর্কগুলোর মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। সিগমা দিয়ে প্রকাশ করি আমরা, পয়সনের অনুপাত। এক্ষেত্রে দেখা যায় আসলে দৈর্ঘ্যে যদি বাড়ে তাহলে পাশে কমে, সেটার মধ্যে একটা রিলেশন। সেটা কীরকম? পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতির অনুপাত।
পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতির অনুপাতও একটা ধ্রুব সংখ্যা, সেটা একটা অনুপাত হিসেবে বিজ্ঞানী পয়সনের নাম অনুসারে বলা হয়েছে পয়সনের অনুপাত। এই তিনটে সম্পর্ক বের করার ক্ষেত্রে এটারও একটা হেল্প প্রয়োজন। ঠিক আছে, আমরা মূল টপিকস এই প্রমাণটার ক্ষেত্রে চলে যাই। আমরা এটা একটু রিকল করে নিলাম যে জিনিসগুলো কি, তার মধ্যে সম্পর্ক। আমরা এটা মুছে দিই, এটা আমাদের আসলে আজকের বিষয় না, এটা একটু ব্যাক দেখার বিষয়। আমরা প্রথমে একটা আইসোট্রপিক কিউব নেব। আকারটা যেমনই হোক তোমরা একটু চেষ্টা করবে ভালো করে আকার। আইসোট্রপিক কিউব নেব, যে কিউবটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, এবং সমান শুধু না, সেই সমানটা কেমন, একক মাত্রায়। ধরো আমরা এটা আঁকার পরে এইটাকে বলছি আমরা এক্স অক্ষ, এইটাকে বলছি আমরা ওয়াই অক্ষ, এইটাকে বলছি আমরা জেড অক্ষ। হলো তিনটা অক্ষ। এখন এটার নাম দিতে পারি ধরো এ বি সি। এটা যেহেতু মূল বিন্দু হিসেবে আছে সেটা ওই দিই, এ বি সি ও ডি ই এফ জি দিলাম। এটা সমস্মারক এ বি সি ও ডি ই এফ জি একটি সমস্মারকের ইয়ে হবে আইসোট্রপিক। কঠিন বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান এবং একক মানের। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান একক মানের হওয়ার মানেটা কি? মানেটা হলো এটা একটা একক ঘনক, অর্থাৎ এটি একটি একক আয়তনের ঘনক। আমরা এই একক আয়তনের ঘনকে বল প্রয়োগ করব। এই ধরি এই এক্স অক্ষ বরাবর এই তলের উপরে আমরা এই বরাবর বল প্রয়োগ করব, একই মানের বল প্রয়োগ করব। সেই জন্য আমরা এফ লিখছি। এই দুই পাশের দুই তল, 6টা তল আছে, সেই 6 তলের এইদিকে এক তল, এইদিকে ওয়াই বরাবরের তলগুলো, জেড বরাবর বোঝার জন্য এই যে বাইরের তল ওই পাশের তল, সেটা বোঝানোর জন্য আমরা একটু এইভাবে দিতে সুবিধা হয়। এই বরাবর এফ, আর এদিকে এই পাশের এই তল বরাবর এফ। অর্থাৎ আমরা কিউবটাতে বল প্রয়োগ করছি এফ মানের সমান মানের বল, 6টা তলই বহির্মুখী বল। বাহিরের দিকে যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বহির্মুখী বল প্রয়োগ করছি। এই বল প্রয়োগ করার ক্ষেত্রে এটাতে কি হতে পারে, কি হবে আমরা দেখি। আমরা প্রথমে মনে করি এক্স বরাবর বা এক্স অক্ষের সমান্তরালে বল প্রয়োগের ক্ষেত্রে
প্রয়োগের জন্য এক্স অক্ষের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে এবং পাশাপাশি ওয়াই ও জেড বরাবর বাহুগুলোর হ্রাস পাবে, বাহুগুলো হ্রাস পাবে। আচ্ছা, এটা কেমন এই জিনিসটা যে ঘটবে, অর্থাৎ কী হবে, আমরা জানি ইয়ংয়ের গুণাঙ্ক y is equal to দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। ম্যাথমেটিক্যালি আমরা এটাকে লিখি দৈর্ঘ্য পীড়ন, আমরা একটু F/A একক ক্ষেত্রফলের যে বল সেটা হলো পীড়ন, আর দৈর্ঘ্য বিকৃতি আমরা এইভাবে লিখি দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। আমরা এক কাজ করি, এইখানে না লিখে জিনিসটা বোঝানোর জন্য এইখানে লিখি, উপরে পীড়নের জন্য F/A আর নিচে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। দেখা যায় তো এ পর্যন্ত? ও আচ্ছা, তোমরা তো বলতে পারবা না। এনিওয়ে, ওয়াই ইজ ইকুয়াল টু এরকম। এখন এই টার্মটাকে আমরা নিয়ে যাই উপরে, এই টার্মটাকে আমরা চিত্রটা রেখে দিতে চাচ্ছি একবার, আবার চিত্রটা রেখে দিলে আবার সমস্যা। আমরা বোধহয় বুঝতে পারছি। আমাদের এখান থেকে যে অংশটা আসবে লিখতে পারবো ইয়ংয়ের গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু F/A মানে চাপ P ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এই অংশটা হিসেবে আমরা লিখলাম ক্ষেত্রফল A। ক্ষেত্রফল A, এটার ক্ষেত্রে F/, যেহেতু সবগুলো বাহু একক, সেই জন্য এক ক্ষেত্রফল 1 × 1 মানে F। অর্থাৎ আমরা এর ক্ষেত্রে 1 বসায় আমরা দেখলাম এটাকে P লেখা যায়। তেমনি এটা দৈর্ঘ্য বৃদ্ধি, এটা বাংলা এভাবেই থাকুক, ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য 1। তাহলে এইখান থেকে কি হবে? অতএব দৈর্ঘ্য বৃদ্ধি হবে P/Y। এভাবেই আমরা এটা এক্স বরাবর, যেহেতু বহির্মুখী বলের কারণে এটা দৈর্ঘ্য বৃদ্ধি বললাম, আবার পয়সনের অনুপাত, যেহেতু ওয়াই বরাবর জেড বরাবর এই অক্ষগুলোর ক্ষেত্রে দৈর্ঘ্য কমে যাবে, হ্রাসপ্রাপ্ত হবে, পয়সনের অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন, লঙ্গিটিউডিনাল স্ট্রেন, দৈর্ঘ্য বিকৃতি। পয়সনের অনুপাতটা হলো পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, অবশ্যই ইন দ্য লিমিট অফ ইলাস্টিক লিমিট, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি অনুপাত।
এখানে আসলে এই আইসোট্রপিক বডিটার ক্ষেত্রে দৈর্ঘ্য যে কথা, পাশেও সেই কথা। তারপরেও আমরা এখানে দেখি, আমরা চাচ্ছি পার্শ্ব বিকৃতি জিনিসটা কি, এখানে একটা লাইন লিখি, পার্শ্ব বিকৃতি পার্শ্ব হ্রাস ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বললাম কেন? কারণ দৈর্ঘ্য আর পার্শ্ব দুটোই যেহেতু এক, সেই জন্য আর অন্য কিছু বললাম না। এখানেও দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। আচ্ছা, এখানে এই যে হ্রাস, এটাকে যদি বৃদ্ধি আকারে লিখতাম তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে পারতাম। এনিওয়ে, এই আদি দৈর্ঘ্য থাকছে না, উপরে থাকতেছে পার্শ্ব হ্রাস। পার্শ্ব হ্রাস না লিখে যদি পার্শ্ব বৃদ্ধি লিখি তাহলে আমরা এরকম মাইনাস পার্শ্ব বৃদ্ধি ডিভাইডেড বাই এই যে দৈর্ঘ্য বৃদ্ধি তো আমরা আগে বের করছি, পি বাই ওয়াই লিখতে পারি, পি বাই ওয়াই। তাহলে এখান থেকে আমরা পার্শ্ব বৃদ্ধি হিসাবে একবারে যদি বলি সমান সমান মাইনাস সিগমা পি বাই ওয়াই বলতে পারি। তাহলে এই পার্শ্ব বৃদ্ধিটা কি বরাবর হবে? ওয়াই অক্ষ বরাবর, এবং একই জিনিস হবে জেড অক্ষ বরাবর। এখানে একটু লিখে দিই, ওয়াই এবং জেড বরাবর। তাহলে আমরা এখন একটা বাহুর অবস্থা কি হবে সেটা আমরা দেখি। ঘনকটির যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য হবে ওয়ান পূর্বের দৈর্ঘ্য প্লাস এক্স অক্ষ বরাবর বৃদ্ধি পি বাই ওয়াই, আর জেড অক্ষ বরাবর সিগমা পি বাই ওয়াই, ওয়াই অক্ষ বরাবর সিগমা পি বাই ওয়াই। এটাকে আমরা একটু ছোট করে লিখি, ওয়ান প্লাস পি বাই ওয়াই যদি কমন নেওয়া হয় ওয়ান মাইনাস টু সিগমা লিখতে পারব। তার মানে এইটা হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। কখন? বল প্রয়োগের পর, বহির্মুখী যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বল প্রয়োগের পর এটা হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা দেখি এখন আয়তন কেমন হবে। প্রত্যেকটা বাহু বল প্রয়োগের পরে যদি দৈর্ঘ্যটা এরকম হয়, অতএব ঘনকটির পরিবর্তিত আয়তন হবে, কারণ ঘনক প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, পরিবর্তিত আয়তন হবে ওয়ান প্লাস পি বাই ওয়াই ওয়ান মাইনাস টু সিগমা। এটাকে ঘনক যেহেতু 3 গুণ করতে হবে কিউব, এই কিউব করলে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস থ্রি পি বাই ওয়াই ওয়ান মাইনাস টু সিগমা। এই প্লাস আরও 2টা পদ হবে যেহেতু ঘনমূল আছে, কিন্তু সেই পদগুলো বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে এটা একটু এখানে এক্সপ্লেন করে দিই। এই সূত্রটা হচ্ছে এরকম, ওয়ান প্লাস এ কিউব, এটা আসলে হয় ওয়ান প্লাস থ্রি এ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস এ কিউব। তো এইরকম এইটার এক ঘাত আছে, কিন্তু এই 2 ঘাত 3 ঘাত এটা পরিহার করা হয়েছে। কারণ কি? এখানে
পি বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা এর দ্বিঘাত ও ত্রিঘাত উপেক্ষা করা হয়েছে। আচ্ছা, উপেক্ষা করার কারণটা কি? উপেক্ষা করার কারণ হচ্ছে পি বাই ওয়াই ওয়াই মাইনাস 2 সিগমা এই টার্মটাই ছোট, এবং সেই ছোট টার্মটা যদি আবার দ্বিঘাত ত্রিঘাত হয়ে যায় তাহলে আরও ক্ষুদ্র ক্ষুদ্রতর হয়ে যায়, সেজন্যই এটাকে উপেক্ষা করা হয়েছে। আচ্ছা, এখন আমাদের এটা হলো ঘনকটার পরিবর্তিত আয়তন। তাহলে আয়তনের কি পরিমাণ আমরা দেখি, আয়তনের কি পরিমাণ বৃদ্ধি হলো। অতএব এখানে আয়তন বৃদ্ধি, আয়তন বৃদ্ধি হচ্ছে বর্তমানে আয়তন 1 প্লাস 3p বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, পূর্বের আয়তন ছিল 1 কিউব। বললাম যেহেতু একক বাহু বিশিষ্ট ঘনক ছিল, তাহলে 1 মাইনাস 1 সেই হিসেবে 3p বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। তাহলে আমাদের ঘনকটার আয়তন বৃদ্ধি হলো। এইটা আমরা এখন দেখব আয়তন এর সাথে। আমরা জানি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বাল্ক মডুলাস সমান সমান আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। আয়তন পীড়নটাকে আমরা ওই যে এফ বাই এ, আয়তন বিকৃতি আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, এভাবে একটু লিখলাম। এটা যেমন বল বাই ক্ষেত্রফল, সেটা লিখতে পারতাম আমরা। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা বাল্ক মডুলাসকে লেখা হয় কে দিয়ে। তাহলে এখানেই লিখি কে সমান সমান এফ বাই এর জায়গায় পি লিখলাম। আয়তনের পরিবর্তন যেহেতু আমাদের আছে 3p বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, আর আদি আয়তন 1, কারণ একই কারণ ঘনক। এখন এইখানে এই পি কাটা যাবে, কাটা গিয়ে ওয়াই উপরে চলে যাবে। আমরা পেয়ে যাব ওয়াই ইজ ইকুয়াল টু 3k 1 মাইনাস 2 সিগমা। আমরা যদিও এই রিলেশনটা ওয়াই এন এবং কে এর মধ্যে এই রিলেশনটা আনতে চাই, এইটাও একটা মাঝখানে আমাদের রিলেশন পেয়ে গেলাম। এই রিলেশনটা কীরকম, এটাকে 1 নম্বর দিয়ে দিই। এই রিলেশনটা ইয়াংস মডুলাস, বাল্ক মডুলাস অ্যান্ড পয়সনস রেশিও। ইয়াংয়ের গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের মধ্যে এটা সম্পর্ক। ঠিক আছে, আমরা আর একটু এরপরে আমরা এইরকমই একটা আইসোট্রপিক একক আয়তনের ঘনক নেব, নিয়ে বল প্রয়োগগুলো আমি আবার আলাদাভাবে দেখাচ্ছি। বল প্রয়োগগুলো দেখানোর জন্য আমি আরেকটা চিত্র আঁকলাম না, সেজন্য এই চিত্রটা রেখে দিয়েছি এতক্ষণ। আমরা এক্স অক্ষ বরাবর, হ্যাঁ ঠিক আছে, আগের মতোই বহির্মুখী বল প্রয়োগ করছি। এক্স অক্ষ বরাবর যে দুইটা তল আছে, এখানে আবারও বহির্মুখী সমান মানের বল প্রয়োগ করলাম এফ, এবং ওয়াই অক্ষ বরাবর সমান মানের অন্তর্মুখী বল প্রয়োগ করছি। এই যে তীর চিহ্নটা দিই এফ, এখানে
এফ। অর্থাৎ খেয়াল করে দেখো এখানে এই যে এক্স অক্ষটা, এক্স অক্ষ বরাবর এই তল এই দুইটা এক্স অক্ষ বরাবর, এই তল বরাবর বহির্মুখী বল, কিন্তু ওয়াই অক্ষ বরাবর অন্তর্মুখী বল, আর জেড অক্ষ বরাবর কোনো বল প্রয়োগ করা হয়নি। এরকমটা হলে ঘটনাটা কি ঘটতে পারে বা কি ঘটবে? এক হচ্ছে এই যে এই তল বা এই তল, এই দুই তল বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর অ্যাট এ টাইম এই দুইটা বল প্রয়োগ করার জন্য আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আকারের পরিবর্তন হবে, এবং আকারের পরিবর্তন হওয়ার ক্ষেত্রেই, আকারের পরিবর্তনের ক্ষেত্রেই আমাদের দৃঢ়তার গুণাঙ্কের যে ব্যাপারটা আসে সেটা হয়। আমরা প্রথমে একটু বলি এক্স অক্ষ বরাবর বল প্রয়োগে এক্স অক্ষের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং তার মান হবে, আগেই আমরা পড়ে আসছিলাম যেভাবে, যে এইরকমই তো বল প্রয়োগ ছিল, তাহলে একটা এই ওয়াই বাই পি আমাদের বল প্রয়োগটা ছিল কীরকম? পি বাই ওয়াই, ওয়াই বাই পি না, পি বাই ওয়াই, এই প্রয়োগ করা হলো পি বাই ওয়াই বৃদ্ধি হচ্ছে, আর এই বরাবর প্রয়োগ করার জন্য আগেরবার ছিল বহির্মুখী বলের জন্য হ্রাস হচ্ছে মাইনাস, এখন আসলে আর একটু বৃদ্ধি হচ্ছে, সেটা হলো সিগমা পি বাই ওয়াই। গত যে আমরা ইকুয়েশনটা বের করছিলাম, সেই ইকুয়েশনের সময় এখানে ছিল এই বাহুগুলোর হ্রাস, সেই হ্রাস হিসেবে সেখানে ছিল মাইনাস, কিন্তু এখন কিন্তু দেখো এই বরাবর বল প্রয়োগ করার জন্য এইটা বৃদ্ধি, এই বরাবর চাপ, এই বরাবর বল প্রয়োগ করার জন্য এই পাশে তো বাড়বে, বোঝাই যাচ্ছে এটা অন্তর্মুখী বল, সেই জন্য সেটা প্লাস, এই বাহুটা এইরকম হবে। অনুরূপভাবে ওয়াই অক্ষ বরাবর বাহুগুলো হ্রাসপ্রাপ্ত হবে, এবং তার মানও একই, অর্থাৎ পি বাই ওয়াই প্লাস সিগমা পি বাই ওয়াই, সিগমা পি বাই ওয়াই এই পরিমাণ হ্রাসপ্রাপ্ত হবে। এখন অ্যাট এ টাইম, তোমরা দেখো অ্যাট এ টাইম, মুছে দিই, অ্যাট এ টাইম আমরা কি পেলাম? এইটা যেমন এই বল প্রয়োগের জন্য এটা যেমন বাড়তেছে এক্স বরাবর, এইটা তেমনি এটা কমতেছে, এবং এই দুইটা পরস্পর কিন্তু অভিলম্ব। এই অভিলম্বভাবে বল আপতিত করার জন্য এখানে কৃন্তন বিকৃতি ঘটবে। সেই কৃন্তন বিকৃতিটা কীরকম? শেয়ারিং স্ট্রেইন যেটা, সেটা ঘটবে। সেটা কীরকম আমরা দেখি। এখানে একই সময়ে
এক্স বরাবর তলে বহির্মুখী এবং ওয়াই বরাবর তলে অন্তর্মুখী বল প্রয়োগ করায় বস্তুটির ক্রিন্তন বিকৃতি shearing stress shearing strain ক্রিন্তন বিকৃতি ঘটবে। যার মান হবে এবং এর মান হবে ক্রিন্তন বিকৃতিকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। থিটা ইজ ইকুয়াল টু এই যে মানটা পেয়েছিলাম, যেহেতু সংকোচন এবং প্রসারণ অ্যাট এ টাইম হয়েছে, এর টোয়াইস, তার মানে 2 ইন্টু পি বাই ওয়াই প্লাস সিগমা পি বাই ওয়াই। অর্থাৎ আমরা ইচ্ছা করলে এখন একটু 2p বাই ওয়াই 1 প্লাস সিগমা লিখতে পারি। আমরা জানি ক্রিন্তন দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক, আমরা জানি দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বা রিজিডিটি মডুলাস, মডুলাস অফ রিজিডিটি দুভাবেই বলে, রিজিডিটি মডুলাস, এটাকে আমরা প্রকাশ করি এন দিয়ে, ক্রিন্তন পীড়ন বাই ক্রিন্তন বিকৃতি, শেয়ারিং স্ট্রেস, শেয়ারিং স্ট্রেইন, এই দুইটার অনুপাত, ক্রিন্তন পীড়ন ক্রিন্তন বিকৃতির অনুপাত। আমরা এখন এই চিত্রটা প্রয়োজন নাই, আমরা মুছে দিই, আমাদের একটু সুবিধা হয়, আগে থেকে মুছলেই ভালো হতো। এখান থেকে আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু ওই ক্রিন্তন বিকৃতি, ক্রিন্তন বিকৃতি হলো থিটা, তাহলে এইখানে এফ বাই এ মানে পি, থিটা সমান সমান আমাদের আসছে 2p বাই ওয়াই 1 প্লাস সিগমা। এই যে এখন এখান থেকে পি পি কাটা যাবে, আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু 2n 1 প্লাস সিগমা। এটাও একটা সম্পর্ক বলা যায়। 2 নম্বর সমীকরণ দিলাম। এই সম্পর্কটা কিসের কিসের মধ্যে? ইয়াংস মডুলাস, রিজিডিটি মডুলাস অ্যান্ড পয়সনস রেশিও, ইয়াংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক এবং পয়সনের অনুপাতের মধ্যে এটা সম্পর্ক। তাহলে আমরা এর আগে একটা সম্পর্ক দেখেছি, সেটা হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত। সেইটা ছিল একরকম। সেই 1 নম্বর সমীকরণ থেকে 1 নং থেকে আমরা যদি বলি সিগমা বের করব। 1 নং সমীকরণটা কি ছিল একবার না হয় লিখি, y ইজ ইকুয়াল টু 3k 1 মাইনাস 2 সিগমা। তাহলে আমরা এখান থেকে 1 মাইনাস 2 সিগমা ইজ ইকুয়াল টু y বাই 3k বলতে পারি, মাইনাস 2 সিগমা ইজ ইকুয়াল টু 2 সিগমা ইজ ইকুয়াল টু 1 মাইনাস y বাই 3k বলতে পারি। এখানে এইভাবে লিখি, যেভাবে সুবিধা হয়, তোমরা যেভাবে খুশি করতে পারো। সিগমা ইজ ইকুয়াল টু 3k মাইনাস y বাই 6k। তো এটা ইচ্ছে করলে আমরা
3k by 6k minus y by 6k, অর্থাৎ k কে 2 sigma, এটা এই পাশে 1 minus y by 3k minus y by 3k sigma, হ্যাঁ লেখা যায় হাফ মাইনাস y by 6k থাক। এটা ধরো 3 নম্বর সমীকরণ। এখন আমরা এই যে 2 নম্বর যে পেয়েছিলাম সেই 2 নম্বর থেকে দেখি। 2 নম্বর থেকে আমরা এখান থেকে লিখে ফেলতে পারি 1 plus sigma is equal to y by 2n। তাহলে সিগমা সমান সমান y by 2n মাইনাস 1, y by 2n মাইনাস 1, এইটা 4 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে সিগমা ইজ ইকুয়াল টু এটা, আবার সিগমা ইজ ইকুয়াল টু এটা, সেই হিসাবে 3 এবং 4 থেকে হাফ মাইনাস y by 6k ইজ ইকুয়াল টু y by 2n মাইনাস 1। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখি, এখান থেকে আমরা কি লিখতে পারি দেখি। আমরা এটা কি করতে পারি, y by 2n plus y by 6n, y by 2n এটা এই পাশে নিলাম, এইটা এই পাশে নিয়ে আসলে কি হবে, প্লাস হবে, সমান সমান 3 by 2 y by 2n প্লাস y by 6n ইজ ইকুয়াল টু, এটা এই পাশে আসলে হাফ প্লাস 1 3 by 2। আচ্ছা, আমরা ফরমেশনটা ওই রকমে আনতে চাই। ওরকম একটা ফরমেশনে আনতে গেলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে y দিয়ে যদি ভাগ করে দিই আর 3 দিয়ে যদি গুণ করে দিই, 3 by y দ্বারা গুণ করে, উভয় পক্ষে আমরা যদি এই কাজটা করি, 3 by y ইন্টু y by 2n, আমি একটু বড় করেই করলাম, 3 by y ইন্টু y by 6n, 3 by 2 ইন্টু 3 by y। তাহলে অংশটা কি দাঁড়ায়, y y বাদ হয়ে গেল, 3 by 2n প্লাস y y বাদ হয়ে গেল 3 by 3 by 2n plus 3 by 6n, না এরকমটা তো হবে না। এই যে এই লেখাটার মধ্যে একটু ভুল হয়ে গেছে, y by 2n y by 6k, 6k একটা ভুল হলে তো এরকম। এরপর 3 by y দ্বারা গুণ করলাম, 3 by y দ্বারা গুণ করলাম, 3y 2ny, 3y 6ky, 3y
9 2y, অলমোস্ট y বাদ গেল 3/2n 3/6k 9/2y। হাফ 2 দিয়ে যদি গুণ করা হয়, 2 দিয়ে যদি গুণ করা হয়, মাল্টিপ্লাই করা হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে 3/n, এটাকে 2 দিয়ে গুণ করলে, এটা 2 দিয়ে গুণ করলে 1/k, এটা 2 দিয়ে গুণ করলে 9/y। ইয়েস, আমরা যে সমীকরণটা চাচ্ছিলাম। উভয় পক্ষকে গুণ করা হয়েছে। এটা আসলে আমি আমার মতো করে বের করলাম। আমাদের ইকুয়েশনটা আসার ক্ষেত্রে অনেকভাবেই সম্পর্কটা হয়। আমরা এইরকমটা আনার চেষ্টা করছি। কেন? ওয়াই ইয়াংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এরকম একটা সম্পর্ক আনতে চাইছি। আমাদের আগেও যেরকম ছিল এরকম সম্পর্ক, এরকমটাও যদি রেখে দেওয়া হয়, এটাও তো একটা সম্পর্ক। এখানে ওয়াই আছে, এন আছে, কে আছে, এটাও একটা সম্পর্ক। কিন্তু আমরা ওই ফর্মেটে আনতে চাইছি বলে আমার এরকম হয়েছে। যেমন এখানে এই আবারও 2 দ্বারা গুণ করছি, এখানে আমরা একবারে কিন্তু ইচ্ছা করলে 6/y দ্বারা গুণ করে এটা নিয়ে আসতে পারতাম। 3/y দিয়ে একবার গুণ করছি, 2 দিয়ে গুণ করছি, কিন্তু 6/y দিয়ে গুণ করলে আমাদের এটা চলে আসতো। এনিওয়ে, আসলে তোমাদের দেখানোর ইচ্ছা ছিল, তোমাদের করার ইচ্ছা ছিল যে জিনিসটা ইয়াংয়ের গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা ইলাস্টিসিটির 3টা মূল ধ্রুবক। সেই ধ্রুবকগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন সেটা দেখানোর ইচ্ছে ছিল। এবং এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, তোমাদের সিলেবাসভুক্ত। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা যদি মনে করো কলেজ খোলার পর এটার জন্য যে একেবারে আকারে নোট আকারে পেতে চাও, তাহলে সেটাও পাবা। কলেজ খোলার পর তো তোমাদের সঙ্গে কথা হবে। আর আপাতত এই তোমরা যদি বুঝে ফেলো, এটা শিখে ফেলো। ভালো থাকো সবাই, খোদা হাফেজ।